বিচার থেকে বেশি, সংস্কার থেকে বেশি নির্বাচনের দিকে চলে যাচ্ছে। আবারও এক ধরনের আহ্বান, সেটা আমরা আজকের বাংলাদেশের আমি বলবো বাতাসেও টের পাই। সেই এক দফা দাবির কোনোটাই আসলে সেভাবে বাস্তবায়ন হয় নাই। যে আমরা জুলাইয়ের অভ্যুত্থান যে কারণে হয়েছে সেটা শুধুমাত্র শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়নের জন্য হয়নি, বরঞ্চ শেখ হাসিনা হয়ে ওঠার যেই ফ্যাসিবাদী ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকেই চিরতরে বিতাড়নের জন্য হয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানকে একটা ক্ষমতার পালাবদলের সিঁড়ি হিসাবে দেখতে চায়, যেটা আসলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আজ আমরা এই সংলাপে বসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বা জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আজকে আবারও আমরা স্মরণ করছি যে অগণন মানুষের তাজা রক্তে কিংবা যে শহীদদের তাজা রক্তে বাংলাদেশ ফ্যাসিবাদ বিদায় হয়েছিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, রুহের শান্তি কামনা করছি। একই সাথে যারা আহত রয়েছেন তাদের প্রতি সমবেদনা এবং তাদের প্রতিও সশ্রদ্ধ সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি জুলাই গণজাগরণ এবং জাতীয় ঐক্য। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আলোচনার জন্য, পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বাঁ পাশে রয়েছেন যে আন্দোলনের হাত ধরে জুলাই বিপ্লব যারা নেতৃত্ব দিয়েছিলেন, যে আন্দোলনের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদমই নবঘোষিত সাধারণ সম্পাদক হাসান ইনাম, স্বাগত জানাচ্ছি আপনাকেও। এবং একই সাথে অভিনন্দন জানাচ্ছি যে এই সংগঠনটির আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন। আমি হাসান আপনাকে দিয়ে একটু শুরু করি, ফয়েজ আহমেদের কাছ থেকে আসবো তারপরে। সেটি হচ্ছে যে এক বছর দেখতে দেখতে হয়তো আমাদের জায়গা থেকে হয়তো আমরা বছর গুনছি, এক বছর বা 12 মাস 11 মাস 365 দিন 360 দিন চলে গেল, কিন্তু যে শহীদের মা তার সন্তানকে হারিয়েছে কিংবা তার স্বজনকে হারিয়েছে যারা, তাদের কাছে প্রতিটা দিন নিশ্চয়ই 1000 বছরের সমান গিয়েছে। তো যে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের এক বছরের পূর্তিতে আজকে আপনারা নতুন করে দায়িত্ব নিলেন। আপনাদের এই এক বছর পরে এসে আপনাদের সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের মন্তব্যটা শুনতে চাই, আপনাদের পর্যবেক্ষণটা শুনতে চাই এই নতুন বাংলাদেশকে নিয়ে। ধন্যবাদ মাই টিভি সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি স্মরণ করছি এই বিগত ফ্যাসিবাদ বিরোধী যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন এবং যে সকল আহতরা তাদের শরীরের মূল্যবান অঙ্গহানি হয়েছে এবং যারা দৃষ্টি হারিয়েছেন। আজকে সকালবেলায় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে একটা ভিডিও আপলোড হয়েছে, আপনারা হয়তো দেখেছেন সবাই, যে একজন দৃষ্টিশক্তি হারিয়েছেন একজন, তার কেমন লাগে। এবং ভিডিওর একদম শেষ দিকে তাকে সংসদ ভবনে নিয়ে যাওয়া হয় এবং তখন তিনি বলেন যে কি বলেন আমি সংসদ ভবনে। আমাদের কাছে আসলে জুলাই গণ অভ্যুত্থানটা আসলে ওইখানেই আটকে যায়। আপনি আমাদের যদি মন্তব্য বলতে বলেন এক লাইনে, বিষয়টা এরকম, ওই দৃষ্টিশক্তি হারানো ওই জুলাই যোদ্ধার মতো, যে তার দৃষ্টিশক্তি আসলে সে জুলাইতেই হারিয়ে গেছে, কিন্তু তারপর সে বলছে সামনে তো নির্বাচন, যখন আবার এখানে শপথ পাঠ করবে বা তারা পড়বে তখন তো আর দেখতে পাবো না, যদি শুনতে পেতাম। তার মানে সে কিন্তু বুঝতে পারছে যে আসলে তাকে যারা এখানে তার দৃষ্টিহীন করেছে তাদের বিচারের থেকে এখন নির্বাচনের দিকে আসলে বেশি একটু আমরা সবাই একটু চিন্তা ফিকির করছি সেই নির্বাচন নিয়ে। এবং দেখবেন সেখানে একবারও কিন্তু সে বলে নাই যে আমার এই যে যারা আমার চোখের দৃষ্টি হারালো তাদের বিচার কি হবে, এরকম লাইন আস্তে আস্তে আমাদের সবার বয়ানের দিকেই চলে যাচ্ছে যে আসলে বিচার থেকে বেশি, সংস্কার থেকে বেশি নির্বাচনের দিকে চলে যাচ্ছে। তো এই জন্য জুলাই গণ অভ্যুত্থানের যে প্ল্যাটফর্ম ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমাদের পর্যবেক্ষণ হচ্ছে গত এক বছরে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং আমাদের যে ঐতিহাসিক এক দফা দাবি ছিল, সেই এক দফা দাবির কোনোটাই আসলে সেভাবে বাস্তবায়ন হয় নাই। কারণ এখানে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের বা সব থেকে বড় যে আইকনিক ছিল শেখ হাসিনা, তাকে আমরা হয়তো বিলুপ করেছি, কিন্তু এখানে যে ফ্যাসিস্ট রেজিম বা ফ্যাসিবাদী যে বন্দোবস্ত, কোনোটা এখানে বিলুপ হয় নাই। এবং জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কোনোটাই পূর্ণ হয় নাই সেভাবে। এবং রাজনৈতিক দল এবং বিভিন্ন সংশ্লিষ্ট মহল তারা আসলে এই জুলাই গণ অভ্যুত্থানকে একটা ক্ষমতার পালাবদলের সিঁড়ি হিসাবে দেখতে চায়, যেটা আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। অনেকগুলো বিষয় বললেন, আমি
ফয়েজ আহমেদ, আপনার কাছে আসি। যদিও এখন সরকারের আপনি পার্ট, কিন্তু আপনি মাঠে থেকে এই জুলাই গণ অভ্যুত্থান শুধু না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা কিংবা মুক্তভাবে সারা বিশ্বেই যারা দেখিয়েছে বাংলাদেশের অবস্থা কি, তাদের মধ্যে আপনিও সেই কলম যোদ্ধা। নিশ্চয়ই সেই জায়গা থেকে আপনি পর্যবেক্ষণ এবং সরকারের থাকার পরে সরকারের এখন কি কর্মসূচি নিয়ে আগাচ্ছে, দুটোই আপনার কাছে পরিষ্কার। এখানে এনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বপূর্ণ জায়গায় এখন রয়েছে, সেখান থেকে খুব আক্ষেপ করে কিছু কিন্তু বলছে। এই জায়গাগুলো একটু আমি শুনতে চাই। সবই কি আসলে হতাশার জায়গা? আশার জায়গা কি আছে? জি, আপনাকে ধন্যবাদ। আজকের দিনটি সত্যিই আমাদের জন্য এমন একটি দিন, এটা শুধুমাত্র 36 দিনে ঘটে যাওয়া বাংলাদেশের নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করার সেই দিনের স্মৃতিচারণের দিন নয়, বরঞ্চ সেই ধারণাকে, সেই চেতনাকে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে বাংলাদেশের আপামর মানুষের মনোভাব, সেই মনোভাবকে ধারণ করে সামনে এগিয়ে চলার জন্য, সেই ধারণাকে নিজেদের মধ্যে আত্মস্থ করে আমাদের জাতীয় ঐক্য অটুট রাখার জন্য যে আবারও এক ধরনের আহ্বান, সেটা আমরা আজকের বাংলাদেশের, আমি বলবো, বাতাসেও টের পাই। গত রাত থেকে যদি আপনি মানুষের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেন, মানুষের আবেগ অনুভূতির কথাগুলি শোনেন, তাহলে আমাদের কাছে এখনো শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শিশু রিয়াগো, আনাস, তাদের রক্তের যে দগদগে দাগ, সেটা এখনো একেবারেই তাজা। তো এরকম একটা সময়ে দাঁড়িয়ে যে আমরা এই আলাপগুলি করতে পারছি, এটাকে আমি বলবো আমাদের এই সময়ের সবচেয়ে বড় প্রাপ্তি। শহীদের এই তালিকা হয়তো থাকতো, কিন্তু 5 আগস্ট যদি এই জাতির জীবনে না আসতো, শেখ হাসিনা যদি না পালাতেন, তাহলে আমরা আজকে এই আলাপ করা তো অনেক পরের কথা। হয়তো আজকে আমরা এই আবু সাঈদ, এই মুগ্ধ, এই ওয়াসিম, তারা এই দেশের উন্নয়নের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্রকারী ছিল, সে বিষয় নিয়ে হয়তো আমরা অনেক বিজ্ঞজনের আলাপ আলোচনা শুনতাম 1 বছরের। তো প্রথম হচ্ছে আমরা সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছি। আমি বলবো আমাদের যে ভাইয়েরা রাস্তায়, রাজপথে নিরস্ত্র মানুষগুলো যে তাজা গুলির সামনে, বুলেটের সামনে দাঁড়িয়েছে, তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেয়া, আজকেও আওয়ামী লীগ বলছে যে দাঙ্গা, জঙ্গি বলছে এদেরকে। সো এই আওয়ামী জঙ্গি থেকে বাংলাদেশের মানুষ যে মুক্ত হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি, দেখুন, আপনি 16 বছর ধরে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা শক্তিশালী করা এবং এর রন্ধ্রে রন্ধ্রে কাঠামোর সবগুলি জায়গায় ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এটা আওয়ামী লীগ অত্যন্ত সুদৃঢ়ভাবে করেছে। এর ফলে আমাদেরকে জুলাই বা আগস্টের অভ্যুত্থান যে প্রত্যাশা আমাদের সামনে এনে হাজির করে, তা বাস্তবায়নের জন্য 1 বছর আসলে খুবই কম সময়, খুবই কম সময়। 1 বছর যথেষ্ট সময় নয় যে এই অবস্থার মূলোৎপাটন করে ফেলা। তবে এটাও সত্য যে 1 বছর আবার কম সময়ও নয় যে আমরা মৌলিক জায়গাগুলিতে কতটা ভিন্নতা, সংস্কার নিশ্চিত করতে পেরেছি। এই জায়গায় আমি বলবো আমাদের যে পরিমাণ প্রত্যাশা ছিল, প্রত্যাশার তুলনায় হয়তো প্রাপ্তি হয়নি। আবার আমাদের যে পরিমাণ আকাঙ্ক্ষার প্রত্যাশিত মঞ্জিলে আমরা এখনো হয়তো পৌঁছাতে পারিনি। তবে আমাদের কাছে সবচেয়ে আশার বিষয় হচ্ছে এই 10 মাস 11 মাস এই সময়ে এসেও আমাদের মধ্যে যে ঐক্য, আমাদের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জুলাইয়ের শহীদদের বিচার, 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নানান পর্যায়ে যে সমস্ত গুম, খুন, হত্যা, এই বিষয়গুলিকে কেউ আমরা ভুলে যাইনি। এই বিষয়গুলিকে আমরা শুধুমাত্র ক্ষমতার লোভাতুর দৃষ্টি থেকেই দেখিনি। এর ফলে এক ধরনের প্রত্যাশা আমাদের সামনে এখনো আছে যে আমরা জুলাইয়ের অভ্যুত্থান যে কারণে হয়েছে, সেটা শুধুমাত্র শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়নের জন্য হয়নি,
বরঞ্চ শেখ হাসিনা হয়ে ওঠার যেই ফ্যাসিবাদী ব্যবস্থা, সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকেই চিরতরে বিতাড়নের জন্য হয়েছে। সুতরাং আমরা আমাদের সকল কর্মকাণ্ড, আমরা আমাদের যাবতীয় কর্মসূচি যেন সেই মুখী হয়, যেন ভবিষ্যতে আর কখনোই কেউ আরেকজন শেখ হাসিনা হয়ে উঠতে না পারে। জি জি, অনেকগুলো বিষয় বলেছেন, সুনির্দিষ্ট যদিও আমাদের ইনামও সুনির্দিষ্ট এর আগে বলেনি যে কোন কোন বিষয়গুলো একদমই হতাশার জায়গা সেটি, আবার ফয়েজ আপনিও সুনির্দিষ্টভাবে অর্জনের যে জায়গাগুলো সেটি ওভারঅলি বলেছেন। আমরা ইনামের কাছ থেকে একটু জানার চেষ্টা করি, যদি বলেন দাবি আদায় হয়নি সুনির্দিষ্টভাবে, আপনি একদম বলেছেন ফ্যাসিবাদী রেজিম বিলোপ হয়নি, এই বিষয়গুলো একটু কি স্পষ্ট করবেন যে দাবি আদায় হয়নি, কোনো দাবি কি আদায়ের পথে আগাচ্ছে না? দাবি আদায় হয়নি বলতে আমরা তো একটু আগে ফয়েজ ভাই যেটা বললেন যে আমাদের যেই প্রাপ্তি, যে আসলে 5ই আগস্ট বা 36শে জুলাই যদি না আসতো এখানে বসে আমরা কথা বলতে পারতাম না। অবশ্যই এটা তো একটা অনেক বড় পরিবর্তন, এবং যে পরিবর্তনের ফলে আজকে আমি আপনি সবাই এখানে। কিন্তু এখানে দেখেন যে কোনো সরকারি অফিসে যান, যে কোনো বিভিন্ন প্রশাসনিক জায়গায় যান, সেখানে দেখবেন যে আওয়ামী দোসররা এখনো তারা সেখানে খুব বহাল তবিয়াতেই আছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন ধরনের জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াতে যারা সরব, জি, তারা বিভিন্ন সময়ে আওয়ামী দোসরদের তালিকা প্রকাশ করছে, হ্যাঁ, যে তারা সচিবদের তালিকা প্রকাশ করছে, মিডিয়া কর্মীদের তালিকা প্রকাশ করছে। এই তালিকাগুলো প্রকাশ করার দায়িত্ব আসলে তো এই অবশ্যই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তাদের তো অবশ্যই একটা নাগরিকের জায়গা থেকে আছে। কিন্তু আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের যেই বিপ্লবের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আহত এবং শহীদদের রক্তের মধ্যে দিয়ে যারা ক্ষমতার মস্তদে বসেছে, তারা তো এটা অন্তত প্রকাশ্যে না হোক ভেতরে ভেতরে এগুলো শুদ্ধি অভিযান চালাতে পারতেন। আমার মনে হয় তারা অবশ্যই আন্তরিক, শুদ্ধি অভিযান চলছে, কিন্তু তারপরও ঘটনা যখন বাইরে চলে আসে, ফেসবুক পেজে যখন আওয়ামী দোসরদের তালিকা করতে হয়, তখন সে দেশে সরকারে যারা থাকেন তারা কতটুকু আন্তরিক সেটা নিয়ে তো প্রশ্ন আসে। এরকম মানে দাবি আদায় মানে হয়েছে কি হয়নি এরকম পয়েন্ট ধরে ধরে বললে আমাদের অনেকগুলো পয়েন্ট বলতে হবে, আজকে টকশো শেষ হয়ে যাবে। আমি একটু এটি হয়তো স্কিপ হয়ে যাবে। আহমেদ ফয়েজ আবারও ফিরি, এবারই একদমই সরকারের সাথে কাজ করছেন সেই জায়গা থেকে সুনির্দিষ্টভাবেই বলেছে সরকারি অফিসগুলোতে দোসররা বহাল তবিয়তে আছে, সরকার শুদ্ধি অভিযান কতটা আন্তরিক সেটি নিয়ে কিন্তু প্রশ্ন। জি, পুরোপুরি অসত্য নয় যে অভিযোগ। দেখুন, আমি আগেও বলেছি যে আমাদের পুরো কাঠামোটাই, আমাদের পুরো সিস্টেমটাই একটা আওয়ামী গভর্নেন্সে পরিণত হয়েছে। গুড গভর্নেন্সের কথা আমরা বলি, আমরা একটা আওয়ামী গভর্নেন্সের সিস্টেম দেখেছি। তো প্রথম কথা হচ্ছে যে আমরা তো ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে কাজ করি। ইন্টারিম গভর্নমেন্টটা কিন্তু নিজে নিজে প্রতিষ্ঠা হয়নি। ইন্টারিম গভর্নমেন্ট এই দেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তি এক হয়ে আলাপ আলোচনার ভিত্তিতে একটা কাঠামো দাঁড় করিয়েছে, একটা সিস্টেমের মধ্যে কাঠামো দাঁড় করিয়েছে। যে সিস্টেমের মধ্যে কাঠামো দাঁড় করিয়েছে সেখানে সরকারি অফিসের, ধরুন ফর এক্সাম্পল বলি, পুরো পুলিশকে একসঙ্গে বিলুপ্ত করে দিয়ে কাজ করা সম্ভব নয়। আপনি কিন্তু ওই সিস্টেমের মধ্যে আছেন, আপনি কিন্তু হাসিনার ফেলে যাওয়া সিস্টেমকে ফেলে দিতে পারেননি। আপনি তার ফেলে যাওয়া সিস্টেম, বরঞ্চ আপনাকে কি করতে হলো, আপনি যদি শূন্য থেকে শুরু করেন সেটা একরকম, কিন্তু আপনি শূন্যেই সঙ্গে প্রচুর গার্বেজ, তখন ফার্স্ট আপনাকে করতে হচ্ছে গার্বেজ ক্লিন, তারপর হচ্ছে আপনার সামনে যাওয়া। তো আমরা এই সরকার যেই তার যাত্রা শুরু 8 আগস্টে, সেটা হচ্ছে হিউজ গার্বেজ নিয়ে, হিউজ গার্বেজ, পদে পদে পরতে পরতে। মানুষকে দেখছেন খুব ভদ্র মানুষ, খুব সহযোগিতার মনোভাব, তলে তলে সে সহযোগিতা করছে না, সরকারের কোনো কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগই দিচ্ছে না। এই এক বাস্তবতা, এটা আসলে অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা অস্বীকার করলে বরঞ্চ যেটা হবে, ওই মানুষগুলিকে যারা ফ্যাসিবাদের দোসর হয়ে, ফ্যাসিবাদের সুবিধাভোগী হয়ে নানান জায়গায়, দুর্ভাগ্য হচ্ছে এইটা, দেখুন আপনি যখন সরকারের একটা সিস্টেমের মধ্যে কাজ করবেন তখন আপনি হয়তো পুরোপুরি আপনি ন্যায় নীতি বজায় রেখে করতে পারেননি, কিন্তু আমি তাদের জন্য বলি যে আমাদের কাছে জুলাই আগস্টের অভ্যুত্থান এক সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছে আমাদের নিজেদেরকে পবিত্র করার, আমাদের নিজেদের অতীতের ভুলগুলি থেকে বেরিয়ে এসে, যদি ভুলের মাত্রা অনেক বড় হয় জাতির কাছে ক্ষমা চাওয়া, যদি ভুলের মাত্রা ছোট হয় নিজের কাছে ক্ষমা চাওয়া, চেয়ে আমি বাংলাদেশের অগ্রগতির জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য কাজ করতে পারি। কিন্তু আনফরচুনেটলি
অনেক অনেক ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে না। এটা একটা হিউজ চ্যালেঞ্জ। তবে আমি এতটুকু বলতে পারি, আমরা এখন 10-11 মাসের মাথায় এসে যেটা দাঁড়াচ্ছে যে আগের থেকে যে কোনো অবস্থাতেই আপনি যদি তুলনা করেন সবগুলি সেক্টরই, এভরি সেক্টরস, পুলিশ বলেন, অন্যান্য প্রশাসন বলেন, সব জায়গায় গতি বেড়েছে কিন্তু। হ্যাঁ, তো এই যে প্রথমে ট্রাস্ট তৈরি করা, তাদেরকে একটা অনবোর্ড করা যে তাদেরকেও আমাদের দরকার। বাংলাদেশের যদি আমি নতুন বাংলাদেশ গড়তে চাই, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে। রিকনসিলিয়েশনের আলাপটা বারবার হয়েছে। রিকনসিলিয়েশনের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই শর্ত, আপনি যদি দেখেন মিনিমাম আওয়ামী লীগের মধ্যে মিনিমাম অনুশোচনা নেই, সেটা নতুন করে আজকে আবার প্রকাশ করেছে। তারা এই আন্দোলনে এত এত হত্যাযজ্ঞ সবকিছুকে নানানভাবে জাস্টিফাই করার চেষ্টা করছে, রোজ রোজ করছে। সুতরাং যেই মানুষগুলির মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই, তাকে আপনি রিকনসিলিয়েশনের জায়গা কিভাবে দিবেন? সে তো শত্রু হয়ে আপনার ঘরে ঢুকবে রিকনসিলিয়েশনের নামে। সুতরাং এটা একটা বড় চ্যালেঞ্জ, আমাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আর ফ্যাসিবাদের দোসর সকল বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, কিন্ডারগার্টেনে, মসজিদের কমিটিতে, হাসপাতালের ক্যান্টিন পরিচালনা কমিটিতে, রাষ্ট্রের অন্ধ্রে অন্ধ্রে আছে। ধীরে ধীরে এই জায়গা থেকে পরিশুদ্ধি হতে হবে, একদিনে হয়ে যাওয়ার কোনো নিশ্চয়ই। ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিবের কাছে আমরা ফিরছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম, আপনার কাছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে ছিল সব দল মত নির্বিশেষে আপনাদের এই সংগঠনটির নেতৃত্ব মেনে নিয়েই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাট্টা হয়েছিল, নিশ্চয়ই সেটি সবাই স্বীকার করেন। কিন্তু 5 আগস্ট পরবর্তী যেমন আপনাদের আক্ষেপ আছে সরকার কি করলো না করলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটার প্রতিও মানুষের আবেগ এবং নিশ্চয়ই অনেক প্রত্যাশা জন্মেছিল। সেই প্রত্যাশার অনেকটাই কিন্তু ভাটা অনেকে মনে করছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি। আপনারা সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করে কেন রাখতে পারছেন না, সেটি জনগণ নানাভাবে নানা রূপে বিশ্লেষণ করে। আপনাদের এখন কি অবজারভেশন, সেই প্রত্যাশা কি কতটুকু আপনারা পূরণ করতে আসলে পারছেন? আপনাদের এই আন্দোলনের মধ্য থেকে দল গঠন হলো, উপদেষ্টা হলো, সেখানে নানা আলোচনা সমালোচনা হলো, এখন নতুন করে আবার একটা কমিটি গঠন হলো। আপনাদের নতুন করে বয়ান কি, এবং আগে যারা দায়িত্ব পালন করেছেন তাদের কোনো দায়িত্ব অথবা তাদের কোনো নেতিবাচক বিষয়ের রেসপন্সিবিলিটি আপনারা কি নেবেন এই সংগঠন? আচ্ছা, আমি প্রথমে একটু আমাদের বয়ানের কথা বলি। আমরা আজকে সকালবেলায় আত্মপ্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে আমরা 3টা কমিটি গঠন করেছি। তার প্রথম কমিটি হচ্ছে লিয়াজো কমিটি। জি, আমরা আমাদের সংগঠনের বর্তমান সভাপতি রিফাত রশিদ এই লিয়াজো কমিটির প্রধান হবেন। এই লিয়াজো কমিটির মাধ্যমে আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন এবং জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভিন্ন প্ল্যাটফর্ম, তাদের সাথে আমরা একটা খসড়া ইশতেহার তৈরি করেছি। সেই খসড়া ইশতেহার নিয়ে তাদের সঙ্গে বসবো এবং সেই খসড়া ইশতেহারে তারা যেন তাদের মন মতো, তাদের পছন্দ মতো সংযোজন বিয়োজন করেন। আমরা শুধু এই সকল অংশীজন নয়, এছাড়াও সুশীল সমাজ, বাংলাদেশের বুদ্ধিজীবী, শহীদ পরিবার, আহত যোদ্ধা, সবার সাথেই বসবো। জি, এই বসাবসি শুরু করার মাধ্যমে আমরা আবার আসলে সেই জুলাইতে ফিরে যেতে চাই যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং এই ব্যানারে নেতৃত্বে কে আছে, কারা ডাকছে, কি হচ্ছে, এগুলো মানুষ না তাকিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য সবাই এখানে একাট্টা হয়েছিল। আমরা ওখানে ফিরে যেতে চাই। যেহেতু ফিরে যেতে চাই, তার মানে আসলেই মাঝখানে কিছু একটা ঘটেছে, সেজন্য আমাদেরকে আবার সেখানে ফিরতে হচ্ছে। এখন মাঝখানের এই ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, সেগুলোর কোনোটা সত্য, কোনোটা অসত্য। এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বাজারে সবসময় আওয়ামী বয়ান ছিল এবং আওয়ামী বয়ান আছে, এবং গতকাল রাত থেকে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়াতে আওয়ামী বয়ান কতটা শক্ত হিসাবে আবার ফিরে আসছে এবং তারা যেভাবে জুলাই নিয়ে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, সেইখান থেকে 5ই আগস্টের পর থেকেই আওয়ামী লীগের একটা অংশের প্রধান দায়িত্ব ছিল গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মকে কলুষিত করা এবং সেটাকে টার্গেট করে করে এই প্ল্যাটফর্মের বিভিন্ন যারা পোস্টার বয় বা ধরেন এইখানে যারা লোকালি যারা ধরেন সমন্বয়ক ছিল, যারা বিভিন্ন মানুষকে, গণমানুষকে একত্রিত করেছে, তাদেরকে বিভিন্নভাবে তারা কলুষিত করার চেষ্টা করেছে। সেজন্য আমরা ঠিকঠাকভাবে যেহেতু এখানে একটা আওয়ামী বয়ানও হাজির আছে এবং একই সঙ্গে এই ব্যানারকে ব্যবহার করে নানা ধরনের অপকর্মের ঘটনাও ঘটেছে, কিন্তু সেখানে সত্যতা যাচাই করার
একটা প্রশ্ন আসে। এই জন্য আমরা আজকে আরেকটা কমিটি গঠন করেছি, সেটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি। সেই কমিটির প্রধান আমি, এবং এই আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটির মাধ্যমে আমরা 15 কার্য দিবসের মধ্যে আমরা আশা করছি একটা শ্বেতপত্র প্রকাশ করব, এবং আমাদের এই ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে যদি কেউ কোনো আর্থিক কেলেঙ্কারি বলেন বা কোনো অপকর্ম করে থাকে, সেটাকে আমরা আমাদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব। তো আমাদের এই কমিটিগুলোর মাধ্যমে আমরা আসলে আবার দেখতে চাই যে গত 1 বছরে আপনি যেটা বললেন যে বিগত যারা এখানে ছিলেন দায়িত্বশীল, তাদের নীতি এটা আমরা নিব কিনা, তারা যে সমস্ত যদি কোনো নেতিবাচকতা থেকে থাকে, তো আমাদের এই রিপোর্ট গুলো বের হয়ে আসলে আমরা তখন হয়তো আপনার সঙ্গে আবার বসতে বলবো যে আমরা নেতিবাচকতা নিচ্ছি কিনা। জি ইনাম, সেটি হচ্ছে যে এখনকার প্রেক্ষাপটে আপনি যেমন সাধারণ সম্পাদক বললেন যে সভাপতিও একজন হয়েছেন, এটা কে করেছে? আপনাদের এই নির্বাচন প্রক্রিয়াটা কি করেছে? আপনাদের এইটা নতুন করে এই যে কমিটি গঠন, এর মাধ্যমে আপনারা কি হিসাবে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন? আপনারা কি আবার একটা রাজনৈতিক দলের দিকে আগাবেন? আপনাদের তো পূর্বসূরি যারা, তারা ইতিমধ্যে রাজনৈতিক দল গঠন করে ফেলেছে। না, একদমই না, আমরা কোনো রাজনৈতিক দলের দিকে যাব না, আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে থাকব, এবং আমরা আসলে থাকব, এক কথা যদি বলি, আমরা জুলাই গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে থাকতে চাই, এবং জুলাই গণঅভ্যুত্থানকে রক্ষা করা, আহত শহীদ পরিবার, গণহত্যার ডকুমেন্টেশন তৈরি করা, এবং এই যে গণহত্যা যে হলো, এই গণহত্যার বিচার ত্বরান্বিত করার জন্য কাজ করা, হ্যাঁ, শহীদ পরিবারগুলো এবং আহতদেরকে আমাদের আইনি সেবা দেওয়া, এবং এখনো অনেক আহত শহীদ আছেন যাদেরকে এখনো সরকারি গেজেটে নাম আসে নাই, সেগুলো নিয়ে কাজ করা, মানে পুরোপুরি আমরা জুলাই কেন্দ্রিক একটা সংগঠন হিসেবেই থাকবো। সেটি কি আপনারা স্বতন্ত্রভাবে নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন, না আপনাদের যারা আগে নেতৃত্বে ছিল তাদের দেখানো পথেই আপনারা আগাবেন? না, তাদের দেখানো পথে বিষয়টা এরকম না, যেহেতু তার এখানে নেতৃত্ব ছিলেন, ধরেন এখন বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও তো এই সংগঠনের একজন ছিলেন, বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনিও সংগঠনে ছিলেন। যদি আমার কখনো পরামর্শ নেওয়ার দরকার হয় তার কাছে যাব, কিন্তু এমন বিষয়টা এমন না যে তিনি আমাকে যে পথ দেখাবেন সেই পথে যেতে হবে, কারণ আমি এই প্ল্যাটফর্মে, এই সংগঠনের এখন সাধারণ সম্পাদক। আমার নিজস্ব আমার যে অর্গানোগ্রাম, সেই অর্গানোগ্রামের সেই মানে স্বকীয়তা আছে যে আমরা আমাদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবো। জি, আপনাদের সাথে কাজ করেছে, আপনাদের সাথে কাজ করেছে উমামা, উনি বহুল পরিচিত। তিনি লেজুর বৃত্তি চলছে কিংবা নানাবিধ অভিযোগ, এর আগে যখন এনসিপি গঠন হয়েছে উনি তখনও এটা নিয়ে কথা বলেছেন। আপনাদের কমিটি গঠনের দিনই উনিও স্ট্যাটাস দিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়ে গেলেন। এটি কেন হলো? যখন আপনারা সবাইকে সমন্বয়ের চেষ্টা আবার করলেন, তখন তিনি আবার সরে কেন গেলেন? আপনাদের নিজেদের পর্যবেক্ষণ কি? এই প্রশ্নটা ঠিক আমাদেরও, যে আমরা যখন সবাইকে আবার এক করতে যাচ্ছি তখন তিনি কেন এটা এমন করলেন। এবং অবাক করা বিষয় বা মজার বিষয় হচ্ছে, তিনি কিন্তু আমাদের এই যে কাউন্সিল হয়, নির্বাহী কমিটির কাউন্সিল, সিদ্ধান্ত মোতাবেক যে কাউন্সিল, উনি সেই নির্বাহী কমিটির একজন সদস্য। এবং আমরা যখন কাউন্সিলের সিদ্ধান্ত নিলাম তখন কিন্তু উনি ওই মিটিং উপস্থিত ছিলেন, এবং তার সিদ্ধান্তে মানে নির্বাহী কমিটির সদস্যদের সিদ্ধান্তে কাউন্সিল অনুষ্ঠিত হয়, এবং তিনি কিন্তু আমাদের কাউন্সিলের একজন কাউন্সিলর ছিলেন, এবং তিনি ভোট দিতে আসেন এবং খুব হাস্যোজ্জ্বল অবস্থায় ভোট দেন। ভোট দেওয়ার পরে তিনি অনেকক্ষণ আমাদের অফিসে ছিলেন। তারপরে ফলাফল প্রকাশিত হওয়ার পর তিনি যেভাবে এই ফলাফল প্রকাশিত হওয়ার 3 দিন পর তিনি ফেসবুক পোস্টটা দেন। এখানে একটা মানে মাঝখানে 3 দিনে আসলে নতুন করে কেউ কি তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্মকে আরেকবার কলুষিত করার জন্য অথবা একটু চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে কিনা আমরা সেটা জানি না। তবে এখানে আমি যেটা বললাম যে উনি নিজে ভোট দিয়েছেন, এবং উনি যদি মানে এই সুষ্ঠু ভোট হয়নি এরকম কিছু বলতে চান, এরকম তিনি কিছু বলেননি, কিন্তু সুষ্ঠু, তো আমার মনে হয় সেটা উমা ফাতেমাকে প্রশ্ন করা উচিত। তবে জুলাই গণঅভ্যুত্থানের স্বার্থে আমি মনে করি আমাদের সবার এক হওয়া উচিত, এবং উমা ফাতেমা এই প্ল্যাটফর্মের একজন মুখপাত্র ছিলেন, সেই হিসাবে এই প্ল্যাটফর্ম প্রতি আমার যতটুকু দায় বা দরদ তারও সেটুকু থাকা উচিত। নিশ্চয়ই। আপনাদের কি এই কমিটি সেন্ট্রাল হলো? জি, সারা দেশের কমিটিগুলো বহাল আছে? সারা দেশের কমিটিগুলো, আজকে আমাদের যে আর্থিক স্বচ্ছতা তদন্ত কমিটি হলো, এই কমিটির কার্যক্রম যতদিন চলবে সকল কমিটির সকল ইউনিটের কার্যক্রম স্থগিত থাকবে, সাংগঠনিক কার্যক্রম। ধন্যবাদ আহমেদ ফয়েজ। এবার প্রশ্নটা আসলে প্রেস সচিব হিসাবে করছি না, সাংবাদিক হিসাবেই করছি, আসলে ভাগ করার সুযোগ নেই, তারপরও সেটি হচ্ছে লক্ষ্য ছিল 1 দফা, তার আগে কোটা বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদের সরকারের যিনি প্রধান সে চলে গেলেন, পালিয়ে গেলেন, তারপরও কি বৈষম্য বিরোধী আন্দোলনের এই প্ল্যাটফর্মের দরকার আছে মনে করছেন? জি, এখানে আপনাকে দুইভাবে দেখার বিষয় আছে। একটা হচ্ছে যে বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলন একটা বিশেষ বাস্তবতায় গড়ে ওঠা প্ল্যাটফর্ম। এটি কোনো রাজনৈতিক সংগঠন বা দলীয় সংগঠন নয়, এটা আলাদা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠন নয়, এটা এই দেশের মুক্তিকামী তরুণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম। তারা বৈষম্যের বিরুদ্ধে একটা কথা বলার জন্য প্রাথমিকভাবে একটা আওয়াজ তুলেছিল, কিন্তু তাদের কণ্ঠ যথারীতি শেখ হাসিনা তার চিরাচরিত নিয়ম অনুযায়ী কণ্ঠ রোধ করার যে পদ্ধতি, তার সবগুলো পদ্ধতি অবলম্বন করেছেন এবং তিনি যতটা পারা যায় সীমা অতিক্রম করে ব্রুটাল হয়েছিলেন। তিনি নির্বিচারে একের পর এক মানুষ হত্যা করেছিলেন। ওই কারণে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই দাবি নিয়ে সামনে এসেছে, যেটা নাম বললেন যে শেখ হাসিনা পালিয়েছে সত্য, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার যে বিলোপের ওনারা দাবি করেছিলেন সেদিন এক দফা শহীদ মিনার থেকে, সেটা তো পুরোপুরি ওনারা এখনো বাস্তবায়ন হয়নি, বা সেই বাস্তবায়নের লড়াইটা দীর্ঘ। সেই জন্য তাদের এই প্ল্যাটফর্মের যে দাবি, সেই একদম ন্যায্য এবং প্রধান যে দাবিটি নিয়ে ওনারা সামনে এসেছিলেন শেষ পর্যন্ত, সেটি হয়তো সেইভাবে এখনো আদায় হয়নি, বা আদায়ের থেকে আমরা বড় কথা বলবো যে বাস্তবায়ন সম্ভব হয়নি। সেই ক্ষেত্রে একটা রেলিভেন্সি তো থাকেই। আর অপরদিকে যদি আপনি একটু অন্যভাবে দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে, যে প্ল্যাটফর্মটা হয়ে গেছে জুলাই অভ্যুত্থানের একটি আইকনিক প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মকে দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন যে পুরো বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মেই মা যিনি মুষ্টিবদ্ধ হাত নিয়ে কোর্টে দাঁড়িয়ে তার সন্তানকে সাহায্য জুগিয়েছেন। একজন মাকে দেখেছি যে প্লেটে করে খাবার নিয়ে বাচ্চাদের মুখে মুখে রাস্তায় ঘুরে ঘুরে আন্দোলনরত শিশুদেরকে খাবার খাইয়ে দিচ্ছেন। একজন ব্যবসায়ী ভাইকে দেখছি পকেটে টাকা নিয়ে এসে বলছেন আমার ব্যাংকে আরো টাকা আছে, আমি টাকা নিয়ে আসব। এগুলি আমাদেরকে সাহস জুগিয়েছে। একজন শিশুকে কোলে নিয়ে একজন মা নেমে এসেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের দাবি আহ্বানে। সুতরাং এই প্ল্যাটফর্ম আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কখনোই ইরিলিভেন্ট হয়ে যাবে না যদি না আমার ভাইয়েরা এই প্ল্যাটফর্মের পবিত্রতাটা রক্ষা করতে পারেন। এই পবিত্রতা রক্ষার দায়িত্ব অনেক বড় দায়িত্ব। বাংলাদেশের মানুষ তার সবচেয়ে বড় স্বপ্নটি এই সমসাময়িক সময় 54 বছরের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেয় এই প্ল্যাটফর্ম, এটাকে যদি ওনারা ধারণ করতে পারেন, এটাকে যদি ওনারা এই সংগঠন পরিচালনার সময় ওনারা যদি একবার ওই মায়ের কথা মনে করতে পারেন, যে মা তার সন্তানকে বলেছে আমার আরো একটি ছেলে আছে, তুমি যাও আন্দোলন করো। যে বাবা তার সন্তান মারা যাওয়ার পরে নিজের রাস্তা নেমে এসেছিল যে আমার সন্তানকে তুমি মেরে ফেলেছো, আমাকেও মারো। এই সবগুলি কার আহ্বানে সাড়া দিয়েছে? ওনাদের এই প্ল্যাটফর্মের আহ্বানে সাড়া দিয়েছিল, তাই না? সুতরাং এই প্ল্যাটফর্মের পবিত্রতার জায়গাটা, আমানতটা অনেক বড়। এটাকে যদি ওনারা রক্ষা করতে পারেন তাহলে এই প্ল্যাটফর্মের বাস্তবতা, এই প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা বাংলাদেশে আরো অনেক কাল থাকবে। 5 আগস্টের পূর্ববর্তী সময়ের বৈষম্য বিরোধী আন্দোলনের চ্যালেঞ্জ এবং পরবর্তী এখনকার চ্যালেঞ্জ বা আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ যদি এইভাবে আগায়, সেই চ্যালেঞ্জটা কি কোনোভাবে আগের আর পরের মধ্যে কমতি আছে থাকবে, নাকি চ্যালেঞ্জ আরো বাড়লো? দেখুন, কমতি আর বেশির বিষয় নয়, বিষয় হচ্ছে একটা মৌলিক পার্থক্য আছে। প্রথম কথা হচ্ছে যে 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ সকল ক্ষেত্রেই, ইভেন সাংস্কৃতিক পরিমণ্ডলেও এক ধরনের ভিন্নতা রয়েছে। সেখানে রাজনৈতিক পরিমণ্ডলের কথা যদি আপনি বলেন, সেটা অনেক বড় ভিন্নতার জায়গা। যেখানে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সবাই এক কাতারে এসে হাজির হয়েছে। এই আমি যে রাজনৈতিক দলগুলির অন্তত এখন মনে পড়লো নাম বললাম, এগুলি না, এনসিপি তো তখন রাজনৈতিক দল ছিল না। এই রাজনৈতিক দলগুলির এক একজনের আরেক একজনের সঙ্গে মতাদর্শিক বড় তফাৎ রয়েছে, কিন্তু তারা সবাই এক কাতারে কেন এসেছে একটা শেখ হাসিনার যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে, তাই না? সেই দুঃশাসন থেকে অন্তত তো মুক্ত করা গেল, শেখ হাসিনার রাহু কবল থেকে তো বাংলাদেশকে মুক্ত করা গেল। এর পরের বাস্তবতায় আমরা যদি এটা প্রত্যাশা করি যে এই পলিটিক্যাল পার্টিগুলি যারা এই গণতান্ত্রিক আন্দোলনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, তারা এখনো এক হয়ে থাকবেন, এটা আসলে সঠিক রাজনৈতিক চিন্তা নয়। তাদের মতাদর্শের ভিন্নতা, তাদের নিজ নিজ আলাদা আলাদা বয়ান, তাদের আলাদা আলাদা
এজেন্ডা, এগুলি নিয়ে তারা রাজনৈতিক মাঠে সক্রিয় থাকবেন। সেজন্য তাদের মধ্যে নানান ভিন্নতা সমাজে সবসময় বেশি উঠবে। এটাকে যদি আমি মনে করি রাজনৈতিক দূরত্ব, এটা ঠিক হবে না। আমি যদি দেখি যে এই দলগুলি যদি বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের বিরুদ্ধে দাঁড়ায়, এই দলগুলি যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে এরকম সময়ে সেই পক্ষে অবস্থান নেয়, তখন বলবো যে তফাৎ। আদারওয়াইজ কোনো তফাৎ নেই। এবং আমি এটাও বিশ্বাস করি এই দলগুলি এই জায়গায়ও সক্রিয় থাকবে ভবিষ্যতে, আর কখনোই যেন এদেশে কোনো ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে। নিশ্চয়ই সেটি সারা দেশের মানুষেরই প্রত্যাশা। জুলাই গণজাগরণ জাতীয় ঐক্য নিয়ে কথা বলছিলাম, ফয়েজ আহমেদের কাছে ছিলাম। ফিরছি হাসান ইনাম আপনার কাছে। খুব কম সময় পাবো, এর মধ্যেই আসলে জানতে চাই, এটা হচ্ছে যে শহীদের স্মৃতি রক্ষা কিংবা যারা আহত তাদের চিকিৎসা, পুনর্বাসন, এইগুলো আপনারা এগুলোর দাবি নিশ্চয়ই সবাইও তুলছে, আপনারাও তুলছেন। আসলে কতটুকু হয়েছে এই এক বছরে? না, আজকে সকালে এক জায়গায় কথা বলছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের যে ক্ষত, সেই ক্ষত তো আসলে এক বছরে পূরণ হওয়ার নয়। কারণ আপনি একদম অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে আমাদের কাছে এক বছর পূর্তি, কিন্তু যার স্বজন হারিয়েছে তার কাছে তো এটা খুবই 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 মর্মান্তিক একটা বিষয়। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বলেন বা আমাদেরও বলেন, এই দায়িত্ব আমাদেরও আছে যে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছেন, তারা তো আমাদের প্ল্যাটফর্মের, আমাদের ডাকে এসেই তারা এখানে শহীদ হয়েছেন। সেই জায়গা থেকে আমাদের দায় আছে, অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি, এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন কাজ করছে, একটা নতুন অধিদপ্তর হচ্ছে, বিভিন্নভাবে কাজ হচ্ছে। কিন্তু এখানে আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পাশে থেকে আমাদেরকেও আমরা সহযোগিতা করতে পারি, এবং আমরা সেই কাজটাই করব। কারণ এখানে শহীদ পরিবারের, আমি ব্যক্তিগতভাবে যেটা চিন্তা করি যে একজন শহীদের মা, তিনি তার সন্তানকে হারিয়েছেন, আমি যদি তার সাথে একটু 5 মিনিট কথা বলি বা তার বাসায় গিয়ে একবেলা নাস্তা খাই, সে সেটাকে তার ছেলে এসেছে এরকম মনে করেই সে মনে করে, এবং এটা হয় আমাদের সাথে অহরহ এরকম ঘটনা ঘটে। আপনার কাছে একদমই হয়তো 1 মিনিটের জন্য আসবো আহমেদ ফয়েজ, 2 মিনিটের মধ্যে একটু জানতে চাই এই যে চিকিৎসা, পুনর্বাসন, স্মৃতি রক্ষা, এই ব্যাপারে একটু শুনতে চাই। আর এই যে মাস ব্যাপী 36 দিন ব্যাপী সরকার কর্মসূচি ঘোষণা করলো, বিভিন্ন দল ঘোষণা করলো, এটি কি আনুষ্ঠানিকতা হয়ে যাচ্ছে কি বেশি? কি চাচ্ছেন আসলে এর মাধ্যমে? ধন্যবাদ, খুবই দারুণ একটা আপনি প্রসঙ্গ তুলেছেন। মানে পার্টিকুলারলি আমি যদি বলি আনুষ্ঠানিকতা এই শব্দের মধ্যে দিয়ে, এটা হচ্ছে আমরা কিন্তু ওই চেতনার ব্যবসা দেখেছি, আমরা উদযাপন দেখেছি মাসব্যাপী, বছরব্যাপী। সো সেখানে দেখতাম কি রাষ্ট্রের বিপুল অঙ্কের টাকা ব্যয় করে বা আমরা এই চেতনা বাণিজ্য করেছি, তাই না? তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে জুলাইয়ের যে মাসব্যাপী উদযাপন, আপনি দেখুন 36 দিন, এই উদযাপনের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র এটার জন্য বাড়তি কোনো বাজেট বরাদ্দ করেনি। যে সমস্ত মন্ত্রণালয়, অধিদপ্তর এই কার্যক্রমের সঙ্গে ইনভলভ, তাদের যে নিজ নিজ যে বাজেট কার্যক্রমের, সেখান থেকেই সমন্বয় করে এটা করা হচ্ছে। নতুন করে কোনো বাজেট নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সরকার এই উদযাপন বা কর্মসূচিটাকে সমন্বয় করছে। সবগুলি আয়োজন, 36 দিনের সবগুলি আয়োজন সরকারের নয়, অনেক প্রান্তিক স্কুল কলেজেরও আয়োজন আছে। শিক্ষার্থীদের ছোট্ট একটা গ্রুপ, একটা লাইব্রেরি, একটা পাঠাগার, তারা সরকারকে জানিয়েছে যে আমরা জুলাইকে ঘিরে এরকম একটা অনুষ্ঠান করতে চাই। তারা ঠিক আছে করেন, ওটাকে আমরা একটা দিনের মধ্যে রেখেছি, দিনের কর্মসূচিতে ওই জায়গায় এই জিনিসটা হচ্ছে। অমুক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটা স্মৃতিস্তম্ভ করতে চায়, সেটাকে আমরা একটা কর্মসূচির মধ্যে। তার মানে কি, প্রথম কথা হচ্ছে পুরো আয়োজনটা সরকারের না, রাষ্ট্রের নয়, নাগরিকদের নানান অংশের, জুলাইয়ের যারা নানান পর্যায়ের স্টেক হোল্ডার, তাদের রাজনৈতিক দলগুলি ভিন্ন ভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্মে তারা নিজ নিজ কর্মসূচি নিয়েছে। এটাই দেখুন, এটা তো জাস্ট 1 বছরের মাথায় এসে ঘটনা। তো আমার আপনার কাছে এটা উদযাপন মনে হতে পারে, আমার আপনার কাছে এটা শুধুমাত্র স্মৃতি মনে হতে পারে, কিন্তু আপনি ওই যে একটা কবিতা লেখা হয়েছিল সেখানে এই আন্দোলনের সময়, তোমরা হয়তো ভুলে যাওয়া খুনি হাসিনার ইতিহাস, সে মায়ে রাখবে মনে যে ছুঁয়েছে পোলার লাশ। আমাদের ওই মাদের কথা মনে রাখতে হবে। 2000 মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছে, এই মায়েরা তাদের সন্তান হারিয়েছে, বহু স্ত্রী তার স্বামী হারিয়েছে, বাবারা তাদের সন্তান হারিয়েছে, ভাই বোনরা তাদের ভাই বোন হারিয়েছে। সুতরাং এই যে এমন এক করুণ বেদনার মধ্য দিয়ে এই পরিবারগুলি যাচ্ছে, তাদের জন্য রাষ্ট্র আসলে কত কি করতে পারবে? রাষ্ট্র আপনার দায়িত্বশীল জায়গা থেকে ক্ষতিপূরণ, পুনর্বাসন
এই জায়গাগুলি অনেক বেশি মানে কঠিন কঠিন কাজ, এগুলি নিয়ে কাজ করছে, কাজ হচ্ছে, ইতিবাচকভাবে এগোচ্ছে। কিন্তু একটা বছর জুড়ে ওই মার কাছে যখন ওই দিনটা ফিরে আসবে, সেই মার কাছে যদি আমরা তার সন্তানের মতো আচরণ করতে পারি ওই দিনটা, মা একটু সান্ত্বনা পাবে যে আমার নাফিস যে হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারেনি, আমার নাফিসকে যেই রিক্সা বহন করে নিয়ে যাচ্ছিল হসপিটালে, সেই রিক্সাওয়ালাকেও মেরেছে ছাত্রলীগের গুন্ডারা, সন্ত্রাসীরা, সেই দিনটা উনি দেখবে যে আমরা যখন স্মরণ করব, আমরা যখন নাফিসের কথা বলবো, তখন নাফিসের মা, তার বাবা, তার ভাই একটু স্বস্তি পাবে যে আমাদেরকে হয়তো ভুলে যায়নি সবাই। এতটুকু তো করতেই হবে। জি, একদমই 30 সেকেন্ডে আপনার যদি কোনো কথা থাকে এবং জাতীয় ঐক্যের জন্য যে সেই কথা বলছিলেন, সেটি একদমই 30 সেকেন্ডে আমাকে বলতে হবে। একদমই আসলে এই জুলাই মানে প্রত্যেক বছর যখন জুলাই আসবে, তখন সেই জুলাই আমাদেরকে সেই সুযোগটা আরেকবার দিবে যে জাতীয় ঐক্য গঠন করার জন্য। যেমন আজকে আমরা অনেক বিষয়ের মাঝখান দিয়ে জুলাই জাগরণ এবং জাতীয় ঐক্য নিয়ে কথা বললাম। আশা করছি যে গত এক বছরে আমরা যেসব জায়গায় ব্যর্থ হয়েছি, বিভিন্ন সুদীজন অংশজন বিভিন্ন জায়গা থেকে আমরা যে যার ব্যর্থতা, যে যার হতাশা সবকিছু ভুলে এই জুলাইতে আবার আমরা একটা এক ছাতার নিচে আবার একসাথে এক জাতীয় ঐক্য গড়ে তুলতে সচেষ্ট হব। অনেক অনেক ধন্যবাদ হাসান ইনাম এবং অসংখ্য ধন্যবাদ ফয়েজ আহমেদ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও জানি প্রতিদিন সূর্য ফেরে সোনালি জোছনা, কিন্তু শুধু ওরা ফেরে না এবং ফিরবেও না। কিন্তু ওরা না ফিরলেও যে আকাঙ্ক্ষা নিয়ে ওরা চলে গেছে ওপারে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক, কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ, এবং সেই রাষ্ট্র হিসাবে কল্যাণমূলক গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।